গ্রামে অশোক আর রতন নামের দুই ভাই ছিল। অশোক ব্যবসায়ী ছিল এবং খুব ধনী ছিল। অন্যদিকে রতন ছিল একজন রাখাল আর খুব গরিব। একদিকে রতন একটা ঝুপড়িতে থাকতো, আর অন্যদিকে অশোক বড় হাভেলিতে তার বউ গৌরীর সাথে থাকতো। একদিন সন্ধ্যার সময় রতন পশুদের চড়িয়ে বাড়ি ফিরছিল। তখনই বড় দাদা অশোকের সাথে রাস্তায় দেখা হয়। আরে রতন যে, কি ব্যাপার? দেখে তো মনে হচ্ছে সকাল থেকে পেটে কিছু পড়েনি। হ্যাঁ, কে বলবে তোমাকে দেখে যে তুমি আমার নিজের ভাই? মানে আমরা দুজন একই বাপের বেটা। আমায় দেখো, আমি হলাম এক বড় ব্যবসায়ী। আমার কাছে সম্পত্তির কোনো কমতি নেই, আর তোমার কাছে বিন্দুমাত্র কোনো পয়সা নেই। হ্যাঁ, নিজের জীবনটা তো তুমি অন্যের পশুপালন করেই কাটিয়ে দিচ্ছ। খিদের জ্বালায় মরে যাচ্ছ। কেউ দেখলে বুঝতেই পারবে না যে তুমি আমার ভাই। হ্যাঁ, ব্যাপারটা তো ভালোই দাদা, যে ভগবান আপনাকে ধনসম্পত্তি দিয়েছে, কিন্তু ভগবানের কাছে আমার কোনো অভিযোগ নেই। আমি তো সবসময় যে কোনো অবস্থায় ওপরওয়ালাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তুমি বলবেই। দেখো, যখন বাবা আমাদের মারা গিয়েছিলেন তখন আমার কাছে কিছুই ছিল না। আমরা দুজন একসাথেই শুরু করেছিলাম, আর দেখো আজ আমি কোথায় পৌঁছে গেছি, আর তুমি কোথায় রয়েছো। হ্যাঁ, দাদা, বোধহয় তুমি ভুলে গেছো যে বাবার মৃত্যুর আগে বাবা তোমায় কি বলেছিল, যে সম্পত্তি সমান সমান ভাবে ভাগ করে নেবে, যেটা আপনি ঠিকমতো করেননি। সব সম্পত্তি নিজের দখলে নিয়ে নিলেন আর আমাকে একটা কুঁড়ে ঘরে থাকার জন্য বাধ্য করলেন। তাও দেখো, আমি কখনোই তোমার কাছে কোনো অভিযোগ করিনি। আর যেখানে আপনার ব্যবসার কথা আসে, আমি তো ভালো মতোই জানি যে আপনি কি ধরনের ব্যবসা করেন। দাদা, আপনি গরিব মানুষকে সাহায্য করার বদলে ধনসম্পত্তি দাও, আর তারপরে বেশ মোটা রকমের সুদ লাগিয়ে ওদের বিরক্ত করো, আর ওদের থেকে অনেক বেশি টাকা উসুল করো। এটা কি আমি জানি না দাদা? উম, খালি বড়লোক হয়ে যাওয়ার কথা শোনাও আমাকে। এ এ, 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 বুঝে শুনে কথা বল তুই রতন। আমি খুব ভালো করেই জানি যে তুই আমাকে দেখে ঈর্ষা করিস, তা নয় তো কি। আরে আমি যাই করি না কেন পয়সা তো কামাই, তোর মতো তো খালি পেটে ঘুমাতে হয় না, পাগল ছাগল। দাদা, আমি তো শুধুই সত্যি বললাম, আর অনেক সময় সত্যি খুব তেতো হয়। চলো, উর্র, আরে চল 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 চল। আরে ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে বড় বাড়িতে যেও না, এদিকে সোজাসুজি চল। এতটা বলে রতন তার পশুদের নিয়ে ওখান থেকে চলে গেল। অশোক রেগে মেগে তার বাড়ি ফিরে যায়। অশোক রেগেই বসেছিল। তখনই ওখানে ওর 15 বছরের পুত্র বলরাজ চলে আসে। বাবা বাবা, তুমি তো বলছিলে যে তুমি রাজ্য থেকে আমার জন্য ভালো জামা কাপড় কিনে আনবে, কিন্তু তুমি তো খালি হাতে বাড়ি ফিরলে বাবা। অশোক তার ছেলের গালে কষি একটা চড় মারে। যা, বেরিয়ে যায় এখান থেকে। যখন দেখবো খালি তখন বায়না করবে, কোথাও গেলাম কি না গেলাম খালি এর জন্য জিনিস নিয়ে আসবো। সব সময় খালি উঠকো বায়না করবে, এটা আনোনি ওটা আনোনি। যা এখান থেকে, যা, চলে যা। বলরাজ কাঁদতে শুরু করে। তখনই ওখানে অশোকের বউ গৌরী চলে আসে। কি করছোটা কি তুমি? সকালে তুমিই তো বলেছিলে যে তুমি বস্ত্র ভাণ্ডার থেকে ফেরার সময় ওর জন্য ভালো বস্ত্র নিয়ে আসবে। অশোক ওখান থেকে উঠে প্রাসাদের বাইরে বাগানে টহলদারি করতে যায়। গৌরীও ওর পিছন পিছন আসে। কি হলো? সকালে তো তুমি একদম ঠিক ছিলে, কিন্তু এখন তোমার মুখে এত রাগ কেন? অশোক সব ঘটনা তার বউ গৌরীকে জানায়। কি আর বলি গৌরী, আমার ছোট ভাই রতন নিজেকে জানি না কি ভাবে। আজকেও আজকেও আমার মুখের উপরে আমাকে বেঈমান বলেছে, চোর বলেছে, আর বলল আমি ঠিক মতো করে ভাগ করিনি আর সব সম্পত্তি নিজে নিয়ে নিয়েছি। তার উপর গৌরী ও এটাও বলল
যে আমি গ্রামে যে ব্যবসা করি সেই ব্যবসাটাও নাকি খুব বাজে। আমি গরিব মানুষকে বিরক্ত করি। আমার তো খুব রাগ ধরছে ওর কথা শুনে। সেইভাবে দেখতে গেলে তোমার ছোট ভাই রতন খুব একটা খারাপ কথা বলেনি। তুমি নিজেই ভাবো, আর ভালো করে ভাবো তো, সত্যিই কি তুমি সম্পত্তির ভাগ ঠিকঠাক করেছিলে? এই গৌরী, তুমি আমার ছোট ভাইয়ের মতন কথা বলছো কেন? মুখ সামলে কথা বলো আর নিজের মাথা ঠিক করো। আরে আমি ওকে সবকিছু কিভাবে দিয়ে দিতাম তুমি জানো কি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি বাবার সব কাজে হাত লাগিয়েছি। সব কিছু আমি করেছি, ওনার সেবা করেছি, ওনার কাজ করেছি। তাহলে সব কিছু কার হবে? আমার হবে, তাই না? যেটা সত্যি আমি সেটাই বলছি। এটা সত্যি যে তুমি ছোটবেলা থেকেই তোমার বাবার কাজে সাহায্য করেছো, কিন্তু এই কথাটা তোমার বাবার সামনে তোমার তোলা উচিত ছিল, যখন উনি জীবিত ছিলেন, যখন উনি অসুস্থ ছিলেন আর বলে গিয়েছিলেন যে উনি যাওয়ার পর তার সম্পত্তি সমানভাবে ভাগ করবে। তখন তুমি ওনাকে কথা দিয়েছিলে, কিন্তু তুমি সেটা রাখোনি। আর যদি বলি তোমার ব্যবসার কথা, তাহলে শুধু রতন কেন, এই গ্রামের সবাই একটাই কথা বলে যে তুমি সৎ পথে রোজগার করো না, তুমি লোক ঠকানোর কাজ করো। আরে আমি তো ভেবেছিলাম যে তুমি আমার কাটা ঘায়ে মলম দেবে, তার বদলে যে নুন ছড়াবে সেটা ভাবিনি। মাথা খারাপ করে রেখে দিল। এতটা বলে অশোকের গা রাগে জ্বলে ওঠে আর ও নিজের কক্ষের দিকে চলে যায়। রতন বাড়ি পৌঁছায় আর সব ঘটনা তার বউ চামেলিকে বলে। তোমার দাদার সাথে এইভাবে কথা বলাটা একদম উচিত হয়নি, ওনার খুব খারাপ লেগেছে শুনে। আরে চামেলি, সত্যি কথা বলতে আমি কিছু বলতে চাইনি, কিন্তু জানি না কেন ওনার কথা শুনে আমার খুব রাগ হলো আর আমার মুখ থেকে উল্টোপাল্টা কথা বেরিয়ে গেল। আমি আমার বড় দাদাকে কখনো কিছু বলতে পারি? না 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 না, ভুল করে হয়ে গেছে। সে যাই হোক, কাল যদি দাদার সাথে তোমার আবার দেখা হয় তাহলে তুমি ওনার থেকে ক্ষমা চেয়ে নিও। রতন হাসে আর চুপচাপ ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে রতন তার পশুদের নিয়ে জঙ্গলে চড়াতে যাচ্ছিল। তখনই রাস্তায় তার দাদা অশোকের সাথে আবার দেখা হয়। দাদা, নমস্কার দাদা। দাদা, আসলে ব্যাপারটা হলো, গতকাল সকালবেলায় আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। দেখুন, আমি জানি যে আমার কথায় আপনার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, সত্যি কথা কখনো কখনো খুব খারাপ লেগে যায়, আমি সেটা মানি। কিন্তু দাদা, আমি 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 ওটার জন্য ক্ষমা চাইছি। আমি এইসব বলতে চাইনি। বাহ 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 বাহ, তুই ক্ষমাও চাইছিস আর এটাও বলছিস যে কথাগুলো সব সত্যি, আর সত্যি কথা খারাপ লেগেও যায়। যাই হোক, তোর ক্ষমা চাওয়া বা না চাওয়াতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝলে? এতটা বলে অশোক ওখান থেকে চলে যায়। রতন তার পশুদের নিয়ে ওখান থেকে চলে যায়। সময় এইভাবেই কেটে যেতে থাকে। একদিন রতন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে আর এসে দেখে যে তার বউ চামেলির চোখে জল। আরে, কি হলো চামেলি, তুমি কাঁদছো কেন? ওদের 10 বছরের মেয়ে রাধার দিকে ইশারা করে বলে, আজ আমার একমাত্র মেয়েকে আমি অকারণে মেরেছি। মেরেছো? কিন্তু কেন? তুমি কি ব্যাপারে ওকে মারলে? সকাল থেকে জেদ ধরেছিল যে ওর একটা গরু চাই। এখন তুমিই বলো আমি ওকে কি করে বোঝাবো যে তোর বাবা খুব গরিব। আমি তো জানি তুমি কত কষ্ট করে পশু চড়িয়ে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দাও। রতনের চোখে জল চলে আসে। ও ওর মেয়ে রাধার কাছে যায়, ওর মাথায় হাত রাখে আর চোখের জল মুছে বলে, আরে, আমার আমার সোনা মা, তুই চিন্তা করিস না। তুই প্রথমবার নিজের বাবার থেকে কিছু জিনিস চেয়েছিস। আমি আমি তোর ইচ্ছাটাকে নিশ্চয়ই পূরণ করব, তাই না মা? চিন্তা করিস না, কাঁদিস না, কাঁদিস না। কিন্তু কি করে? তখনই রতনের নজর চামেলির আঙুলে পড়ে থাকা সোনার আংটিটার দিকে যায়। এই দেখো, এই আংটিটাকে বন্ধক রেখে আমি গরু কিনতে পারি। চামেলি কাঁদতে কাঁদতে আংটিটা খুলে দেয়। এটা সোনার আংটি, কিন্তু তুমি কি এর দরুন অত টাকা পাবে?
যে একটা গরু কিনবে? আরে যদি এটা বিক্রি না হয় তাহলে আমি এটাকে বন্ধক রেখে দেবো। পরের দিন রতন আংটি নিয়ে শ্যাকরার বাড়ি পৌঁছায়। আহ, নমস্কার নমস্কার মহাজন। আসলে এই আংটিটা দেখুন, এটাকে বন্ধক রাখুন আর তার বদলে আমায় ঋণ দিন। শ্যাকরা আংটিটি যাচাই করে আর বলে, এই আংটিটা তো এটা তো সোনার আংটি, কিন্তু আমি এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম যে এটার মধ্যে সোনা নাম মাত্র আছে, বাকি পিতলের। এটা বলো তোমার কত ঋণ চাই? আহ, দেখুন মহাজন, আমার তো শুধু 50টা মুদ্রা চাই, একটা গরু কেনার ছিল। এটা শুনে শ্যাকরা হাসে। এই রতন, তোমার এই আংটিটাকে বন্ধক রেখে আমি তোমায় কেবল 5টা মুদ্রা দিতে পারি, 50টা নয়। কোত্থেকে সব আসে? আরে যা কিছু চাইবে সব দিয়ে দেবো নাকি? হ্যাঁ, যত সব। রতন উদাস হয়ে যায় আর আংটিটি নিজের পকেটে রাখে। আচ্ছা ভালো কথা, বন্ধক তো তোমার ভাইও দেয়, তুমি ওর কাছে কেন নিয়ে যাচ্ছ না এই আংটিটা বন্ধক দেওয়ার জন্য? পরিবারের মধ্যে কেউ কিছু অত ভাববে না। শ্যাকরার কথা শুনে রতনের চোখ জ্বলজ্বল করে ওঠে। হ্যাঁ, এটা আপনি ঠিক কথা বলেছেন। ঠিক আছে, আমি আজকেই আমার দাদার কাছে যাব। হ্যাঁ। ওই দিন রতন তার আংটিটা নিয়ে বড় ভাই অশোকের বাড়িতে চলে যায়। রতনকে নিজের বাড়িতে দেখে অশোক অবাক হয়ে যায়। আরে তুমি আমার মহলে কি করতে এসেছো? হ্যাঁ, রতন আংটিটা তার দাদার সামনে রেখে দেয়। দাদা, এটা দেখুন, আমি এই আংটিটাকে বন্ধক রেখে তার বদলে 50টা মুদ্রা আমি ঋণ হিসেবে চাইছি। আমি আস্তে আস্তে এই সমস্ত ঋণ আপনার শোধ করে দেব, আর পরে আংটিটাও আপনার কাছ থেকে নিয়ে নেব। জানি না কেন, আসলে আমার মেয়ে না একটা গরু পালন করতে চায়, আরও বড়ই জেদ করছে যে ওর গরু চাই, গরু চাই। তো ওটার জন্যই এই আংটিটা বন্ধক রেখে গরু নেব। রতনের কথা শুনে অশোক হেসে ফেলে। আরে তুমিও না, কয় দেখি তোমার আংটিটা একটু দেখি তো ভালো করে। আর আংটিটাকে ভালো করে দেখে বলে, ধুর, এই আংটিতে তো সোনার তেমন কোনো চিহ্নই নেই রতন। তোমাকে কেউই 50টা মুদ্রা এই এই পেতলের আংটি বন্ধক রাখার জন্য দেবে না। রতন হতাশ হয়ে যায়। তখনই অশোক বলে, আরে আরে দাঁড়াও দাঁড়াও ভাই, মন খারাপ করো না। তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই, সবই নিজেদের মধ্যে। আচ্ছা দাঁড়া, দেখ ভাই, আমি তোকে মন খারাপ করতে দেবো না। পুরোনো কথা আর মনে করে কি হবে? তুই আয় আমার সাথে, আয় আয় আয়, চল চল। অশোক রতনকে নিয়ে তার প্রাসাদের উঠোনে যায়। সেখানে একটা খুব দুর্বল গরু বাঁধা ছিল। এই দেখ, বুঝলি, এই গরুটা আমি অনেক দিন আগে জঙ্গলে ঘুরতে ঘুরতে পেয়েছি। আমি ভেবেছিলাম যে এটা হয়তো দুধ দিতে পারবে, তাই আমি একে খাইয়ে দাইয়ে বেশ সুস্থ করে তুললাম। কিন্তু যখন বৈদ্যকে দেখালাম তখন সে বলল যে এই গরুটা কখনো দুধ দিতেই পারবে না। আরে কি, তখন থেকেই আমার উঠোনে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর আমি ওকে খাবার দাবার দেওয়া মোটামুটি বন্ধ করে দিয়েছি। আরে আমি আমার ক্ষতি কেনই বা করব? একটা কাজ কর, তুই এটা নিয়ে যা। এই গরুটা দেখে তোর মেয়ের মন ঠিক হয়ে যাবে। ওর তো খালি গরু চাই, দুধ দেওয়া গরু কি থোড়িই চাই। তুই এটা নিয়ে যা। রতন তার দাদা অশোকের দিকে তাকায় আর খুব জোরে হাসতে শুরু করে। দাদা, আমি যদি এই গরুটাকে নিয়ে যাই তার কারণ হলো এটা। আমার এটা শুনে খুবই খারাপ লাগলো যে আপনি এই গরুটাকে ক্ষুধার্ত রাখেন। আপনার স্বার্থ শেষ তো গরুটা আপনার কাছে কিছুই নয়। বাহ দাদা, আমি এটাকে জঙ্গলে চড়াবো, অন্য পশুদের সাথে আমি এটাকেও সাথে করে নিয়ে যাব। চলুন, দিন, দিয়ে দিন আমাকে। এতটা বলে গরুটাকে নিয়ে রতন তার বাড়ির দিকে রওনা হয়। রতন চলে যেতেই গৌরী সেখানে আসে। এ কি,
তুমি তোমার ছোট ভাইকে একটা কমজোর বাজে গরু দিয়ে দিলে? অশোক আংটিটার দিকে তাকিয়ে বলে, এই দেখো, এই আংটিটাতে তো কেবল এই রকমই গরু আসতে পারে। খুব ভালো লেনদেন হয়েছে, বুঝলে? এদিকে রতন ওই দুর্বল গরুটাকে নিয়ে বাড়ি পৌঁছায়। এটাকে কোথা থেকে তুলে আনলে? এ তো ঠিক করে চলতেও পারছে না। রতনের চোখে জল চলে আসে। ও সব ঘটনা চামেলিকে বলে। তোমার ভাই তোমাকে ঠকিয়েছে আর অপমানও করেছে। এত ধন সম্পদ নিয়ে উনি করবেন কি? শ্বশুর মশাই চলে যাওয়ার পর উনি সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছেন। ওনার মনে একটুও দয়া হলো না। অন্তত আমার এই ছোট মেয়েটার কথাও তো একবার ভাবতে পারতেন উনি। ওর কত ইচ্ছে ছিল একটা গরু পোষার। এতটা বলে চামেলি খুব জোরে জোরে কাঁদতে থাকে। আরে কেঁদো না চামেলি, তুমি দেখো আমাদের সময় ঠিক বদলাবে। এরপর ওদের ছোট 10 বছরের মেয়ে ওদের পাশে আসে। মা, তুমি কেঁদো না। আমি তো শুধু গরুর সেবা করতে চেয়েছিলাম। দেখো না, বাবা এই গরুটাকে জঙ্গলে চড়াতে নিয়ে যাবে, আর তারপর আমি ওর সেবা করব। নিমেষের মধ্যেই দেখবে ও সুস্থ হয়ে যাবে। মেয়ের ওই রকম মন ভরানো কথা শুনে চামেলি কান্না থামালো। পরের দিন সকালে রতন অন্য পশুদের সাথে ওই গরুটাকে নিয়েও চড়াতে গেল। ও অন্য পশুদের জঙ্গলে চড়ার জন্য ছেড়ে দিল, কিন্তু তখনই ওই দুর্বল গরুটা হঠাৎ করে জঙ্গলের গভীরে দৌড়ে গেল। এ আবার কোথায় যাচ্ছে? দেখি তো ব্যাপারটা। রতন গরুটার পিছনে দৌড়য়, কিন্তু গরুটা এত জোরে দৌড়ে গিয়েছিল যে ওর পিছু নেওয়া কঠিন হয়ে পড়ে। আরে বাবরে, একে তো দেখে অসুস্থ লাগে। আরে রে, কিন্তু হঠাৎ করে এর মধ্যে এত শক্তি এলো কোত্থেকে? আরে রে রে রে, কত তাড়াতাড়ি দৌড়াচ্ছে! আরে কত দ্রুত আমি দৌড়াবো! আরে দাঁড়িয়ে যাও! আরে আরে কিছুক্ষণ পর গরুটা একটা নির্জীব গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাছটা অনেক পুরনো ছিল আর বিশাল বড় ছিল, কিন্তু গাছে একটুও প্রাণ ছিল না। আরে, এই গাছের সবকটা পাতা তো পচে গেছে। এটা তো সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে দেখছি। তাহলে এই গরুটা এখানে এসে দাঁড়ালো কেন? হঠাৎ একটা তীব্র ঝড় ওঠে। রতন চমকে যায়। আরে বাপ রে বাপ, মনে হচ্ছে ঝড় উঠেছে। আরে বাহ! ঝড় যখনই ওই গাছটা এসে লাগে, গাছটা ভেঙে পড়ে যায়। রতন দৌড়ে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ বাদে ঝড় থামার পর যখন রতন এসে দেখে, তখন গাছটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। ও দেখতে পায় গাছটা ভেতর থেকে ফাঁপা, আর তার ভেতরে অনেক সোনার মুদ্রা রয়েছে। হে ঈশ্বর, হে ঈশ্বর! এটা তো দেখছি লুকোনো গুপ্তধন, সোনার কয়েন। দেখে মনে হচ্ছে কেউ এই গুপ্তধনটাকে এই ফাঁপা গাছটার মধ্যে লুকিয়ে দিয়েছিল। হে ভগবান, আমার তো ভাগ্য বদলে গেল, পেয়ে গেছি গুপ্তধন। এটাকে ভরে নি তাড়াতাড়ি। রতন গাছের থেকে সব সোনার মুদ্রা নিয়ে নেয় আর সেগুলোকে বস্তায় ভরে গরুর পিঠে চাপিয়ে দেয়। এরপর ও আবার সেই স্থানে ফিরে আসে। তারপর তার পশুদের নিয়ে আবার গ্রামে ফিরে যায়। রাতের বেলা রতন ওই বস্তা চামেলির সামনে ফেলে দেয়। এগুলো কি? আরে চামেলি, চামেলি, আমার প্রিয় চামেলি, এটা খুলে তো দেখো, তারপরে তো তুমি জানতে পারবে। চামেলি যখন বস্তাটা ছিঁড়ে ফেলে, তখন সেখান থেকে অনেক সোনার মুদ্রা বেরিয়ে আসে। এই এতগুলো সোনার মুদ্রা এতে? এই সব বস্তাতেও কি সোনার মুদ্রাই আছে? দিব্যি খেয়ে বলো, তুমি এগুলো ডাকাতি করে আনোনি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এসব কি বলছো তুমি? আমি কি কখনো ডাকাতি করতে পারি? এসব বলো না। এতটা বলে রতন ওকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে চামেলি খুব খুশি হয়ে যায়।
তোমার দাদা তোমাকে ঠাট্টা করে এই দুর্বল গরুটা তোমায় দিয়েছিল, আর এই গরুটার জন্য আমাদের কপাল খুলে গেল। দেখো চামেলি, এবার একটা কাজ করি, এই বস্তাগুলোকে মাটিতে ভালো করে পুঁতে দিই। আমরা যদি হঠাৎ করে এগুলো বেচে দিয়ে বড়লোক হয়ে যাই, তাহলে গ্রামবাসীরা আমাদেরকে সন্দেহ করবে, আর আমরা কোনোভাবেই কাউকে কিছু টের পেতে দেব না। খুব সাবধানে থাকতে হবে। তাহলে আমরা কি করব? আমরা একটা বস্তা বাদ দিয়ে বাকি বস্তাগুলোকে মাটিতে ভালো করে পুঁতে দেবো, আর রোজ ওটার মধ্যে থেকে একটা সোনার কয়েন নিয়ে রাজ্যতে গিয়ে বেচে দেবো। আস্তে আস্তে আমি পশু পাখির ব্যবসাও শুরু করে দেব। তখন গ্রামবাসীরা এটা মনে করবে যে আমি পশু পাখির ব্যবসা শুরু করে দিয়েছি, আর এটার কারণেই আমি বড়লোক হয়ে গেছি। নাও, এটাই করি। তুমি একদম ঠিক কথা বলেছ। কিছুক্ষণ পর চামেলি আর রতন মিলে সব বস্তাগুলোকে কাঁচা উঠোনে গেঁথে দেয়, শুধু একটা বস্তা ছাড়া। কিন্তু আমাদের কাছে তো দাড়িপাল্লাই নেই। চিন্তা করো না, আমি কোথাও থেকে দাড়িপাল্লা চেয়ে আনছি। রতন গ্রামে দাড়িপাল্লা খুঁজতে বেরোয়। ও সবার কাছে গিয়ে দাড়িপাল্লা চায়, কিন্তু গ্রামে কেউ ওকে দাড়িপাল্লা দেয় না। অবশেষে রতন ওর দাদা অশোকের বাড়িতে যায়। রতনকে দেখে অশোক চমকে যায়। আরে তুই, এই ছোট, এত রাত্রিবেলা তুই আমার মহলে কি করছিস? হ্যাঁ, দাদা, আমার না একটু দাড়িপাল্লার দরকার আছে, আমাকে দাড়িপাল্লা দিয়ে দাও না। এত রাত্রে দাড়ি পাল্লার কি দরকার রে তোর? হ্যাঁ, টাকা পয়সা ওজন করবি নাকি, যেটা তোর একদম নেই? ঠিক বলেছো দাদা তুমি, ধনসম্পত্তি তো নেই আমার। আসলে ব্যাপারটা হলো, জঙ্গল থেকে অল্প কিছু ফল নিয়ে এসেছি, ওটাই ওজন করব। ভাবছি যে কাল থেকে ফলের ব্যবসা বরং শুরু করে দিই, তাহলে কিছু আমদানি হয়তো বাড়তে পারে। অশোক মনোযোগ দিয়ে রতনকে একবার দেখে, তারপর দাড়িপাল্লা দিয়ে দেয়। রতন দাড়িপাল্লা নিয়ে বাড়িতে আসে। এরপর 1 কিলো সোনার মুদ্রা ওজন করে তার স্ত্রী চামেলিকে দিয়ে বলে, হ্যাঁ, কাল আমি এগুলোকে রাজ্যে গিয়ে বিক্রি করব। হ্যাঁ। পরের দিন রতন শহরে যায় আর সোনার মুদ্রাগুলোকে বিক্রি করে দেয়। ও অনেক টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। এতগুলো টাকা! বাবা, তুমি কি এখন বড়লোক হয়ে যাবে? হ্যাঁ, এবার আমরা ধনী হয়ে যাব মা, কিন্তু মনে রেখো, এটার রহস্য যেন কেউ জানতে না পারে। আমি কাউকে বলবো না। রতন পশুদের নিয়ে একটা ব্যবসা শুরু করলো। দেখতে দেখতে ওর ব্যবসা অনেক উন্নতি করলো। কিছুদিনের মধ্যেই রতনের ভাঙাচোরা ঝুপড়ির বদলে একটা বিরাট বড় প্রাসাদ তৈরি হয়ে গেল। বাড়িতে অনেক কর্মচারীও রাখলো। রতন আশেপাশের প্রচুর চাষের জমিও কিনে ফেলল। ও একটা বিশাল বড় আস্তাবল তৈরি করে, যেখানে ঘোড়া ছাড়াও আরও অনেক পশু থাকতো। রতনের এই রকম উন্নতি দেখে অশোকের একদম সহ্য হলো না। গৌরী, 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 এই রতনটা হঠাৎ করে এত উন্নতি কি করে করে নিল? আজকের সময় দাঁড়িয়ে তুমি জানো, ও আমার থেকেও বড় ধনী হয়ে গেছে, আমার থেকেও বড়। মাথা খারাপ করে দিল ও। যাক, ভালোই হলো। ও তো তোমার ছোট ভাই। আমি খুব খুশি হয়েছি ও উন্নতি করেছে অবশেষে। ফালতু কথা বলো না তুমি। তুমি জানো, গ্রামের মধ্যে আমার থেকেও বেশি সম্মান পাচ্ছে ও। ওর প্রাসাদ আমার প্রাসাদের থেকেও অনেক বড়। ওর স্ত্রী এখন তোমার থেকেও ভালো বস্ত্র পরে। তোমার এসব দেখে খারাপ লাগে না? হ্যাঁ, ওদের মেয়ে রাজকুমারীর মতো থাকে, আর আমাদেরটা? আর তুমি বলছো এটা ভালো কথা? ভালো কথা? হ্যাঁ, 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 অনেক উন্নতি করেছে ও। কিন্তু কিন্তু এখনো পর্যন্ত আমার দাড়িপাল্লা, যেটা ও নিয়ে গিয়েছিল আমার থেকে, সেটা এখনো ফেরত দিতে আসেনি। অশোক তৎক্ষণাৎ রতনের বাড়িতে পৌঁছয়। রতন, এ রতন, রতন, আমাকে আমার দাড়িপাল্লা ফেরত দে, এক্ষুনি। রতন তৎক্ষণাৎ ওর দাড়িপাল্লা ফেরত দিয়ে দেয়। অশোক দাড়িপাল্লাটা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে আর ওটাকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। তখনই অশোকের নজর
দাড়িপাল্লার নিচের একটি অংশের ওপর পড়ে। যখন ও সেটা ভালো করে দেখে তখন অবাক হয়ে যায়। নিচে একটা সোনার মুদ্রা লাগানো ছিল। অশোক ওটা বের করে ফেলে। আরে স্যার, এবার বুঝতে পেরেছি। যখন রতন এই দাড়িপাল্লা নিয়েছিল তখন এখানে মোম লাগানো ছিল, এই জন্যই সোনার কয়েনটা এখানে চিপকে গেছে। তার মানে রতন কোনো বড় গুপ্তধন খুঁজে পেয়েছে। হুম, আমি তোর রহস্য বুঝতে পেরেছি ভাই, যে তুই হঠাৎ করে এত বড় লোক কি করে হলি। হ্যাঁ। পরের দিন অশোক রতনের বাড়ি যায়। ব্যাপারটা হলো, যখন তুমি আমার থেকে দাড়িপাল্লা নিয়েছিলে তখন ওর পেছনে মোম লাগানো ছিল। যখন তুমি সোনার কয়েনগুলো আমার দাড়িপাল্লায় মাপছিলে তখন একটা সোনার কয়েন আমার দাড়িপাল্লায় আটকে গিয়েছিল, আর সেই মোমটাই তোমার রহস্য খুলে দিয়েছে। এবার বলো, তুমি কি গুপ্তধন খুঁজে পেয়েছো যে চোখের পলকে হঠাৎ করে এত বড় লোক হলে? বলো। এরপর অশোক সোনার মুদ্রাটা রতনের সামনে রেখে দেয়। রতন তার দাদাকে সব ঘটনা খুলে বলে। দাদা, যে গরুটা তুমি আমাকে অপমান করার জন্য দিয়েছিলে, সেই গরুটার জন্যই আমি এত গুপ্তধন খুঁজে পেয়েছি, বুঝলে? অশোকের চোখে লোভ দেখা দেয়। কি? এ, এ, এটা? আরে রে 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 ছোট, আরে কি ব্যাপার? দেখ ছোট, ওই গরুটা আমার ছিল, তাই জন্য গুপ্তধনের অর্ধেক ভাগ আমার হবে। হ্যাঁ। হ্যাঁ তো দাদা, আমিও আমার আংটিটাকে বন্ধক রেখেছিলাম। আর তুমি যে গরুটা দিয়েছিলে সেটা অসুস্থ গরু। আমার মেয়ে ওর সেবা করে ওকে সুস্থ করেছে। চলে এলো কোত্থেকে? শোনো, ওই যে বাইরে বাঁধা আছে, দেখো ভালো করে। আমার প্রাসাদের দরজার কাছে ওই অসুস্থ গরুটা বাঁধা আছে, যে এখন সুস্থ হয়ে গেছে। এই সেই গরু যেটা আমি তোমার কাছ থেকে নিয়ে এসেছিলাম। এখন হয়তো আপনি চিনতেও পারবেন না, ভালো করে দেখুন। এটা শুনে অশোক রেগে যায়। ও রতনের আংটিটা বের করে আর তারপর ওটা রতনের মুখে ছুঁড়ে মেরে বলে, আরে তোকে না, এই নে, এই ধর তোর আংটি ধর, আর আমায় আমার গরুটাকে ফেরত দে দে, এবং তার সাথে অর্ধেক গুপ্তধনও আমার চাই। নিয়ে আয়, আয়। দেখো দাদা, অনেক হয়ে গেছে, গরুর কথা তুমি ভুলে যাও। আর এই যে গরুটার জন্য আমার ভাগ্যটা বদলে গেছে, তার জন্য আমি যা চাইবে তাই টাকা দিতে রাজি। কিন্তু রইল বাকি গুপ্তধনের কথা, তো ওটা আমি আপনাকে কেন দেব? ওই গুপ্তধন আমার, আমি পেয়েছি। দুদিনে বড় লোক হয়ে গেছিস আর খুব মুখ চালাতে শিখে গেছিস। হ্যাঁ দাদা, আমি আপনাকে সম্মান করি, তাই জন্য সম্মানের সাথে বলছি আপনি এখান থেকে চলে যান। আপনার মন এখনো লোভী রয়েছে, আর এখন তোমার সামনে ওই বাধ্য এবং অসহায় রতন নেই। ও আজকে সব থেকে ধনী ব্যক্তি রতন। তোমার থেকে আমার সম্মান গ্রামে সব থেকে বেশি। আমি বলছি চলে যাও এখান থেকে। তোমাকে গুপ্তধনের শিখি ভাগও আমি দেব না। আর যাও, তুমি যা করতে পারো করে ফেলো, যাও। এখন আমি কাউকে ভয় পাই না, যাও। অশোক ওখান থেকে চলে যায়। তখনই ওখানে চামেলি চলে আসে। এটা তুমি ঠিক করলে না। বড় দাদার সাথে কেউ এইভাবে কথা বলে? দেখো চামেলি, যখন বড় দাদা লোভ নিয়ে নিজের ভাইয়ের বাড়িতে আসে আর তাকে ভয় দেখানোর ধমকানোর চেষ্টা করে, তাহলে তার সাথে এইভাবেই কথা বলা উচিত, বুঝলে? অন্যদিকে অশোক রেগে মেগে সোজা রাজমহলে চলে যায়। ওখানে রাজা বিক্রমের পুত্র রাজকুমার আদিত্য রাজমহলে বসেছিলেন। রাজকুমার আদিত্য, আমি মহারাজের সাথে দেখা করতে চাই। মহারাজ এই সময় এখানে নেই, তাই জন্য রাজ্যের যা সিদ্ধান্ত আমি নিচ্ছি। কে তুমি বলো? আমার নাম অশোক রাজকুমার। ও সব ঘটনা রাজকুমার আদিত্যকে খুলে বলে আর বলে, আর রাজকুমার, রতন ওই গরুটার জন্যই এত ধনী ব্যক্তি হতে পেরেছে। আমার বিশ্বাস ওই গুপ্তধন এই মহলেরই হবে। আপনার কাছে সেই গুপ্তধন থাকার কথা, কিন্তু রতন সেটাকে নিজের কাছে রেখে দিয়ে ভালোই মজাতে রয়েছে।
এটা শুনে রাজকুমার আদিত্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান আর তার সৈনিকদের আদেশ দেন। সৈনিক, যাও, ওকে মানে রতন আর ওর গরুটাকে আমার কাছে নিয়ে আসো, যাও। সৈন্যরা তখনই রওনা দেয় আর সঙ্গে সঙ্গে রতনের প্রাসাদে পৌঁছয়। চলো, রাজকুমার তোমাকে আর তোমার গরুটাকে মহলে ডেকে পাঠিয়েছেন, চলো। রতন অবাক হয়ে যায়। আরে কিন্তু কেন? তোমার বড় দাদা অশোক রাজকুমারের কাছে তোমার অভিযোগ করেছে, ও ন্যায় বিচার করতে চায়, তো তোমাকে এক্ষুনি মহলে যেতে হবে, চলো। চামেলি ভয় পেয়ে যায়। এবার কি হবে? ভয় পেও না, ভয় পেও না, কিচ্ছু হবে না চামেলি। আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসবো। আমরা কোনো ভুল করিনি, চিন্তা করো না। এতটা বলে রতন গরু নিয়ে সৈনিকদের সাথে মহলে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রতন গরুটাকে নিয়ে রাজমহলে গিয়ে পৌঁছয়। রাজকুমার আদিত্য গরুটাকে দেখে, ওনার চোখে জল চলে আসে। রাজকুমার, এই হলো সেই গরুটা যেটা আমি ওকে দিয়েছিলাম। এই গরুটার জন্যই ও গুপ্তধন পেয়েছে। এই গরুটাকে কেড়ে নিন রাজকুমার, আর গুপ্তধনগুলোকেও কেড়ে নিন আপনি। কিন্তু রাজকুমার আদিত্য অশোকের কথা পুরোপুরি উড়িয়ে দেয়। ধীর পায়ে উনি গরুটার কাছে গিয়ে পৌঁছন। তুমি কি জানো এটা কে? এটা তো গরু রাজকুমার। না 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 না, এটা গরু নয়, বরং আমার বাবা রাজা বিক্রম। এটা শুনেই মহলের সবাই চমকে যায় আর হট্টগোল শুরু হয়ে যায়। আরে কেন মজা করছেন রাজকুমার? এই গরুটা আপনার বাবা কি করে হতে পারে? আমি তোমাকে বলছি, কিছু সময় আগে আমাদের রাজ্যে ভয়ঙ্কর খরা পড়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মনে আছে। হ্যাঁ, বড়ই ভয়ঙ্কর খরা। হ্যাঁ, সেই সময় প্রজাদের সত্যি খুব সাহায্যের দরকার ছিল। আমি আর আমার বাবা আমাদের কর্তব্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, আর অনেকটা গুপ্তধন আমরা জঙ্গলে লুকিয়ে দিয়েছিলাম। ওখানে একটা অনেক বড় গাছ ছিল, যার ভেতরে আমরা সোনার কয়েন লুকিয়ে দিয়েছিলাম। এটা ভেবে যে প্রজা যখন সাহায্য চাইতে আসবে আমরা বলবো যে রাজকোষ একেবারে খালি হয়ে গেছে। আর ব্যাস, তখনই এক সাধু মহারাজ ওখানে এলেন। সাধু আমাদেরকে বলেছিল যে আমরা ভুল করছি, এটা করা উচিত নয়, কিন্তু আমরা ওনার একটাও কথা শুনিনি। সাধু তক্ষুনি আমার বাবাকে গরুতে পরিণত করলো। নিজের বাবাকে গরুতে পরিণত হতে দেখে আমি খুব খুব কেঁদেছি। আচ্ছা, এরপরে কি হলো? তখনই ওখানে রং বেরঙের আলোর ছটার সঙ্গে একজন সাধু প্রকট হন। ও, আহ, এই এই হলো সেই সাধু মহারাজ যে আমার বাবাকে গরুতে পরিণত করেছে। এর পরের ঘটনাগুলো আমি বলছি। রাজকুমারের কাঁদার পরে আমি ওকে বললাম যে যখন তোর বাবা গরুর রূপে কোনো যোগ্য মানুষের সাহায্য করবে আর ওই সম্পত্তিগুলো ভালো কাজে লাগাবে, তখন তোর বাবা মুক্ত হবে। তো এবার মহারাজকে মুক্ত করে দিন সাধু মহারাজ। কিন্তু তুমি তো আমার পুরো কথা শুনলেই না। রাজা বিক্রম ততক্ষণ মুক্ত হতে পারবেন না যখন তুমি সব গুপ্তধন ওনাকে ফেরত না দিয়ে দাও। মনে রেখো, আবার তোমাকে গরিব হতে হবে। রতনের চোখে জল চলে আসে। হ্যাঁ, রাজকুমার আদিত্যর চোখের একটা জল ওই গুপ্তধনের থেকে অনেক দামি। এই চোখের জল একজন পুত্রের নিজের পিতার জন্য। আমি আমি তৈরি আছি সাধু মহারাজ, তৈরি আছি। তখনই আবার রং বেরঙের আলোর ছটা সেখানে সৃষ্টি হয় আর রাজা বিক্রম নিজের স্বরূপে ফিরে আসেন। আর সাধু রং বেরঙের আলোর ছটা নিয়ে আবার ওখান থেকে অদৃশ্য হয়ে যান। তোমার জন্য আমি মুক্ত হতে পেরেছি, তাই জন্য এই গুপ্তধন তোমায় দিয়ে দিলাম। রাজা বিক্রম অশোকের দিকে রাগত স্বরে তাকান। আর শোনো, তুমি যদি তোমার ছোট ভাইকে বিরক্ত করো, তাহলে কারাগারের 4টে দেওয়াল তোমার জন্য অপেক্ষা করবে, বুঝলে? অশোক ভয় পেয়ে যায় আর তার ছোট ভাইয়ের থেকে ক্ষমা চেয়ে নেয়। তুমি নিজের বাবার সম্পত্তি কেড়ে নিয়েছো,
কিন্তু তোমার ছোট ভাই কখনো এটা নিয়ে অভিযোগ করেনি। ও তোমাকে বাবার মতন সম্মান দিয়েছে, আর তোমার লজ্জা লাগা উচিত ওর সাথে এমন করার জন্য। চলো যাও, এবার খুশি খুশি থেকো। অশোক হাউমাউ করে কাঁদতে শুরু করে। ওর মন পাল্টে যায়। রতন তার বড় দাদা অশোককে ক্ষমা করে দেয়। দুই ভাই আবার নিজেদের গ্রামে ফিরে আসে। অশোক এখন ভালো হয়ে গিয়েছিল, আর রতন আরও বড়লোক হয়ে গিয়েছিল।